ওসমান হাদি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান শিরোনাম। হাসিনা পতনের আন্দোলনে হাদি ছিলেন অন্যতম প্রধান নেতা বলছে গণমাধ্যমগুলো। ফিলিস্তিনিদের কথা ভুলে ইসরায়েলের পাশে সংযুক্ত আরব আমিরাত, একে আরব ঐক্যের সঙ্গে বেইমানি। আকাশ থেকে ঝরছে বৃষ্টি, মাটিতে পড়তেই সেই পানি হয়ে উঠছে টকটকে লাল। এটি কি অলৌকিক ঘটনা? কি আছে ওই মাটিতে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান শিরোনাম হয়ে উঠেছে। আল জাজিরা, বিবিসি, ডয়েচে ভেলে, রয়টার্স, সিএনএনের মতো বিশ্বখ্যাত গণমাধ্যমে উঠে এসেছে হাদির রাজনৈতিক ভূমিকা এবং তার মৃত্যুকে ঘিরে বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়া প্রতিক্রিয়ার চিত্র। অল্প সময়ে মানুষের মন জয় করে নেয়া তরুণ হাদিকে নিয়ে আরও থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর শুধু বাংলাদেশেই নয়, গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতেও। মানবিক ট্র্যাজেডি ও রাজনৈতিক বাস্তবতার মিলনে হাদির জীবনাবসান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও আলোচিত হয়ে উঠেছে। হাদির মৃত্যুর খবর প্রথম দিকেই প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গেল বছর বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানায় আল জাজিরা। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেও হাদির মৃত্যুকে গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, হাদির মৃত্যুতে বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রতিবেদনে হাদিকে ভারতের একজন স্পষ্টভাষী সমালোচক হিসেবেও উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতকারী যুব আন্দোলনের একজন বিশিষ্ট নেতা হিসেবে পরিচিত হাদির মৃত্যুর পর বাংলাদেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। একইভাবে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানও এই খবর প্রকাশ করে হাদির রাজনৈতিক ভূমিকা ও তার মৃত্যুকে ঘিরে সৃষ্ট অস্থিরতার কথা তুলে ধরেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনও একই তথ্য তুলে ধরে হাদির মৃত্যু এবং তার প্রভাব নিয়ে আলোকপাত করে। এছাড়া সিএনএ, আল আরাবিয়া, দ্য সান মালয়েশিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও গুরুত্ব পেয়েছে এই সংবাদ। পাকিস্তানের দ্য ডন, জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন এবং ভারতের দ্য টেলিগ্রাফ ও এনডিটিভির মতো সংবাদ মাধ্যমগুলোও হাদির মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে তাকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। গোপনে ইসরায়েলের কাছ থেকে বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে সংযুক্ত আরব আমিরাত। 2024 সালে ইসরায়েলি অস্ত্র নির্মাতা এলবিট সিস্টেমস ঘোষণা দেয় তারা $2.3 বিলিয়ন একটি প্রতিরক্ষা চুক্তি করেছে। সেই রহস্যময় ক্রেতা ছিল আমিরাত। ফ্রান্স ভিত্তিক একটি সংস্থার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। 8 বছর মেয়াদী এই চুক্তি ঘিরে প্রশ্ন উঠেছে, আরব ঐক্য ভুলে গিয়ে গাজায় গণহত্যাকারী ইসরায়েলের সঙ্গে কিভাবে হাত মেলালো সংযুক্ত আরব আমিরাত? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। গাজায় ভয়াবহ আগ্রাসনের মাঝেই গোপনে ইসরায়েলের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে মধ্যপ্রাচ্যের একটি আরব দেশ। 2024 সালে ইসরায়েলি শীর্ষ অস্ত্র নির্মাতা এলবিট সিস্টেমস যে $2.3 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দিয়েছিল, সেই রহস্যময় ক্রেতা আসলে সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে ফ্রান্স ভিত্তিক গোয়েন্দা বিশ্লেষণ সংস্থা ইন্টেলিজেন্স অনলাইন। 8 বছর মেয়াদী এই চুক্তিকে শুধুমাত্র অস্ত্র কেনাবেচার কার্যক্রম বলতে নারাজ বিশ্লেষকেরা। তাদের দাবি, গণহত্যাকারী ইসরায়েলের সঙ্গে কোনো মুসলিম দেশের এমন সমঝোতা আরব বিশ্বের ভেতরে রাজনৈতিক ভাঙন ও স্বজাতির প্রতি বেইমানির স্পষ্ট দলিল। তাহলে কি স্বার্থের জন্যই আরব ঐক্যের পিঠে ছুরি বসালো আমিরাত?
2024 সালের নভেম্বরে এলবিট সিস্টেম জানায় তারা এক আন্তর্জাতিক গ্রাহকের সঙ্গে বড় অঙ্কের প্রতিরক্ষা চুক্তি করেছে, কিন্তু প্রতিষ্ঠানটি সেই ক্রেতার নাম প্রকাশ করেনি। এলবিটের প্রধান নির্বাহী তখন বলেছিলেন এত বড় চুক্তি তাদের প্রযুক্তিগত সক্ষমতার স্বীকৃতি। এখন জানা যাচ্ছে চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত তাদের বেসামরিক ও সামরিক বিমান রক্ষায় ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে। বিশ্লেষকদের মতে এটি সম্ভবত এলবিটের জে মিউজিক সিস্টেম। এর মাধ্যমে লেজার প্রযুক্তি ব্যবহার করে আকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সেন্সর অকেজো করা যায়। অনেকের ধারণা এখন ইসরায়েলি প্রযুক্তির সরাসরি ছায়ার নিচে আছে আমিরাতের আকাশসীমা। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মাঝে সামরিক সম্পর্ক নতুন কিছু নয়। আব্রাহাম চুক্তির পর থেকে ক্রমেই বৃদ্ধি পেয়েছে দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা। ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে নিয়মিতভাবে চুক্তি করেছে আমিরাত। 2021 সালে আমিরাতের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা এজ ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে যৌথভাবে সাবমেরিন শনাক্তে সক্ষম ড্রোন নৌযান তৈরির ঘোষণা দেয়। এমনকি গাজায় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযান ও গণহত্যা চলাকালেও আমিরাত এসব ব্যবসায়িক সম্পর্ক থেকে সরে আসেনি, বরং চলতি বছর ইসরায়েলের একটি এআই ভিত্তিক প্রতিষ্ঠানে বিনিয়োগও করেছে আরব আমিরাত। তেল আবিব আবুধাবির মধ্যকার এই প্রতিরক্ষা চুক্তির রাজনৈতিক বার্তা অত্যন্ত পরিষ্কার। জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সৌদি যুবরাজ ও মিশরের প্রেসিডেন্ট সহ একাধিক আরব নেতা গাজায় ইসরায়েলের অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। এমন বাস্তবতায় সংযুক্ত আরব আমিরাতের অস্ত্র চুক্তি দেখিয়ে দিচ্ছে আরব ঐকমত্যের বাইরে গিয়ে ইসরায়েলের পাশে দাঁড়ানোর পথ বেছে নিয়েছে আবুধাবি। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহলে জোরালো ধারণা, গাজা ইস্যুতে আমিরাত তার উপসাগরীয় প্রতিবেশীদের তুলনায় ইসরায়েলের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল। দীর্ঘদিন ধরেই আমিরাত ও চীনের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র। সে কারণে এই চুক্তি ওয়াশিংটনের জন্য হয়ে উঠতে পারে উদ্বেগের কারণ। সম্প্রতি চীন ও আমিরাত যৌথ বিমান মহড়া চালিয়েছে। এর আগে মার্কিন গোয়েন্দারা দাবি করে আবুধাবির একটি ঘাঁটিতে চীনা সামরিক সদস্যরা অবস্থান করেছিল। এমন পরিস্থিতিতে ইসরায়েলি উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি চীনের মিত্র সম্পর্কের দেশ আরব আমিরাতের হাতে গেলে সেটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা মহলে হবে নতুন দুশ্চিন্তার কারণ। তবে একটি আরব রাষ্ট্রের এমন দ্বিচারিতা প্রমাণ করছে ধর্ম কিংবা মানবতা নয়, স্বার্থই হচ্ছে তাদের শেষ কথা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করলে একই ধরনের পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে চলমান কূটনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হলে সামরিক ব্যবস্থার লক্ষ্য অর্জনের হুমকিও দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রতিরক্ষা বিভাগের বার্ষিক সম্মেলনে পুতিন জানায়, শত্রুপক্ষের একটি এলিট ইউনিটের বিরুদ্ধে সাহসিকতার দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করছেন রুশ সেনারা। এমনকি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের তথাকথিত চৌকস বাহিনীর কাছে প্রশিক্ষিত সেনাদেরও পরাস্ত করার দাবি করেছেন তিনি। ইউক্রেনে বিশেষ অভিযানের অভীষ্ট লক্ষ্য পৌঁছানোর স্বার্থে কূটনৈতিক মধ্যস্থতা ব্যর্থ হলে সামরিক উপায়ে তা হাসিলের স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। এর প্রতিক্রিয়া আগামী বছরও যুদ্ধ অব্যাহত থাকার আশঙ্কা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ন্যাটো আর ইউরোপীয় নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে আশঙ্কা জানান তিনি। এদিকে প্রয়োজন হলে রাশিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা আবার শুরু করবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি জিরাসিমভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে পারমাণবিক পরীক্ষা শুরুর নির্দেশ দেওয়ার জেরে এই হুঁশিয়ারি এলো। এটি সেনা ব্রিগেডে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ওরেসনিক যুক্ত করার আয়োজনে এ নিয়ে কথা বলেছেন রুশ সেনা কর্মকর্তারা। 2024 সালে প্রথমবার এই মিসাইল ইউক্রেনে ব্যবহার করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপে অবশেষে নতি স্বীকার করল চীনা সামাজিক মাধ্যম টিকটকের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাইটড্যান্স। একাধিক মার্কিন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর হচ্ছে টিকটকের যুক্তরাষ্ট্র শাখার সিংহভাগ মালিকানা। টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শৌজি চেও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শাখার 80% বেশি মালিকানা হস্তান্তরের চুক্তি সই করা হয়েছে। যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিষিদ্ধের হুমকি দেওয়া ট্রাম্প প্রশাসনের চাপে চলতি বছরের সেপ্টেম্বরে এই বিষয়ে চুক্তির সিদ্ধান্ত হয়। এরপরই মূলত ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধের জন্য আইন প্রণয়নের বিষয়টি আগামী বছরের 20 জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেন ট্রাম্প। টিকটকের দেওয়া তথ্য অনুযায়ী 2020 সালের আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে কার্যক্রম শুরু করা এই সামাজিক মাধ্যমের মার্কিন ব্যবহারকারী 17 কোটিরও বেশি। ওরাকল, সিলভার লেক আর
MGX এর কাছে মালিকানার সিংহভাগ হস্তান্তর কার্যকর হবে আগামী বছরের 22 জানুয়ারি। যুক্তরাষ্ট্রে এর নতুন নাম হবে টিকটক USDS। আকাশ থেকে ঝরছে বৃষ্টি আর মাটিতে পড়তেই সেই পানি হয়ে উঠছে টকটকে লাল রক্তের মতো। মুহূর্তের লাল পানি মিশে যাচ্ছে সাগরে, বদলে দিচ্ছে সমুদ্রের রং। যত দূর চোখ যায় শুধুই রক্তবর্ণ জলরাশি। প্রথম দেখায় অলৌকিক মনে হলেও এর দৃশ্য আসলে প্রকৃতিরই এক অবিশ্বাস্য রসায়ন। ইরানের দক্ষিণে পারস্য সাগরের হরমুজ দ্বীপে বৃষ্টির পর বারবার দেখা যায় এই বিস্ময়কর দৃশ্য। মাটির স্পর্শ পেলে কেন বৃষ্টির পানি তার নিজ রং বদলে ফেলে, কি আছে ওই মাটিতে, বিস্তারিত থাকছে মুর্শিদ আলমের ডেস্ক রিপোর্টে। অঝরে বৃষ্টি ঝরছে, বৃষ্টির পানি মাটিতে পড়ার পরপরই ধারণ করছে টকটকে লাল রং। এরপর সেই পানি গিয়ে মিশছে সাগরে, ফলে যতদূর চোখ যায় সাগরের পানিও রক্তবর্ণের দেখা যাচ্ছে। প্রথম দেখায় যাকে অলৌকিক বা রহস্যময় বলে মনে হতে পারে, প্রকৃতপক্ষে সেটি প্রকৃতিরই এক অনন্য রসায়ন। বিচিত্র এই দৃশ্য ইরানের দক্ষিণে হরমুজ দ্বীপে। এ দ্বীপের অবস্থান পারস্য সাগরের হরমুজ প্রণালীতে। স্থানীয়দের ভাষায় এই মাটির নাম গোলাক। এতে লোহা বা আয়রন অক্সাইডের পরিমাণ এতটাই বেশি যে বৃষ্টির পানি মাটিতে পড়া মাত্রই রাসায়নিক বিক্রিয়ায় রং বদলে যায়। লোহার সঙ্গে মিশে পানি আলোর স্বল্প তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে, ফলে চোখে ধরা পড়ে রক্তবর্ণের পানি, যা পরে গড়িয়ে গিয়ে মিশে যায় পারস্য সাগরের হরমুজ প্রণালীতে। তেহরান থেকে প্রায় 670 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই দ্বীপে বৃষ্টিপাত সাধারণত খুবই কম। মূলত শীতকাল ও বসন্তের শুরুতেই দেখা মিলে বৃষ্টির। সে কারণেই বৃষ্টি নামলেই এই দৃশ্য নতুন করে আলোচনায় আসে। পর্যটকদের অনেকে একে ডাকেন ব্লাড রেন বা রক্তবৃষ্টি নামে, যদিও বাস্তবে আকাশ থেকে পড়া বৃষ্টির পানি একেবারেই স্বাভাবিক থাকে। রং বদলায় কেবল মাটির সংস্পর্শে আসার পর। হরমুজ দ্বীপ শুধু লাল রঙেই সীমাবদ্ধ নয়, এখানকার মাটিতে থাকা নানা ধরনের খনিজ ও রাসায়নিক উপাদানের কারণে লাল ছাড়াও দেখা যায় হলুদ, কমলা ও আরও বিচিত্র বর্ণের ছাপ। এই রঙিন ভূপ্রকৃতির কারণেই দ্বীপটির নাম অনেকেই রংধনু বলেও ডাকেন। এখানকার মাটি শিল্প কারখানায় ব্যবহারের পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান স্থানীয়রা। 17 ডিসেম্বর এই দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা রকম আলোচনা। প্রকৃতি এখানে একদিকে যেমন বিস্ময় জাগায়, অন্যদিকে তেমনি মনে করিয়ে দেয় এই সৌন্দর্য যতটা চোখ ধাঁধানো ততটাই সংবেদনশীল। মুর্শিদ আলম, বাংলা ভিশন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে ভারতের একটি পার্লামেন্টারি কমিটি সরকারকে দেয়া এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারত যদি এই মুহূর্তে সম্পর্ক পুনর্বিন্যাস করতে ব্যর্থ হয় তাহলে ঢাকায় কৌশলগত গুরুত্ব হারাতে পারে নয়াদিল্লি। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের বর্তমান অবস্থা ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে, এমনটাই দাবি করেছে ভারতের পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি। কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বাধীন পার্লামেন্টারি কমিটির এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। বাংলাদেশ ভারতের ভবিষ্যৎ সম্পর্ক শিরোনামের এই প্রতিবেদনে দুই দেশের সম্পর্কের মাঝে অস্থিরতার কারণ হিসেবে বাংলাদেশে ইসলামী মৌলবাদীদের উত্থান, চীনা ও পাকিস্তানি প্রভাব বৃদ্ধি এবং শেখ হাসিনার আওয়ামী লীগের আধিপত্যের পতনের কথা উল্লেখ করা হয়েছে। 18 ডিসেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে কমিটি বলেছে, ভারত যদি এই মুহূর্তে সম্পর্ক পুনর্বিন্যাস করতে ব্যর্থ হয় তাহলে ঢাকায় কৌশলগত গুরুত্ব হারাতে পারে নয়াদিল্লি। কমিটি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক পুনর্গঠন ও চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, বন্দর সম্প্রসারণ ও প্রতিরক্ষা সহযোগিতায় চীনের সক্রিয়তার কথা তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে মংলা বন্দরের সম্প্রসারণ, লালমনিরহাট বিমান ঘাঁটি ও পেকুয়ায় সাবমেরিন ঘাটের উদাহরণ দেওয়া হয়েছে।
কমিটি জানায় আগে নিষিদ্ধ থাকা জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত দেওয়া হয়েছে, ফলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না। কমিটির মতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলে ভবিষ্যৎ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা তা প্রশ্নের মুখে পড়বে। কমিটি ভারত সরকারকে কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছে, যার মধ্যে রয়েছে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ওপর নির্ভর না করে বাংলাদেশের সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সাথে যোগাযোগ বজায় রাখা, ঢাকাকে বন্দর ব্যবহার বা কানেক্টিভিটির ক্ষেত্রে এমন সুবিধা দিতে হবে যা চীন দিতে পারবে না। এছাড়া বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব কমাতে একটি স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ইউনিট গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এই প্রতিবেদনটি মূলত ভারতের নীতি নির্ধারকদের জন্য একটি ওয়েক আপ কল। এই প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে ভারতের দীর্ঘদিনের আওয়ামী লীগ কেন্দ্রিক পররাষ্ট্রনীতিতে বড় ধরনের বদল আসতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনার তথ্য কংগ্রেসকে জানাতে কোনো আপত্তি নেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিন শেষ হয়ে আসছে বলেও হুঁশিয়ার করেন ট্রাম্প। এদিকে মার্কিন হুমকি মোকাবেলায় প্রতিবেশী কলম্বিয়ার জনগণ এবং সেনাবাহিনীকে ভেনেজুয়েলার সঙ্গে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মাদুরো। তবে সামরিক সহযোগিতার আহ্বান প্রত্যাখ্যান করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। থাকছে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলের দেশ ভেনেজুয়েলায় ক্রমেই বাড়ছে মার্কিন আক্রমণের শঙ্কা। দেশটির প্রেসিডেন্ট মাদুরোর দিন গোনা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন ট্রাম্প। ভেনেজুয়েলায় হামলা চালানোর সিদ্ধান্ত নেয়ার একচ্ছত্র ক্ষমতা তার আছে। আগে এমনটা দাবি করলেও এবার সুর কিছুটা নরম করছেন ট্রাম্প। বলছেন এ বিষয়ে কংগ্রেসকে জানানোর কিছু নেই, তবে জানাতেও তার আপত্তি নেই। যে কোনো হামলার পরিকল্পনা কংগ্রেসকে জানাতে আমার কোনো আপত্তি নেই। এটা বড় কোনো বিষয় নয়। যদিও এটা প্রমাণিত, আমি তাদের জানাতে বাধ্য নই, কিন্তু আমার জানাতে কোনো অসুবিধা নেই। আশা করি তারা কোনো তথ্য ফাঁস করবে না। ওয়াশিংটনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন সামরিক পদক্ষেপের জবাব দিতে প্রতিবেশী কলম্বিয়াকে জোটবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যে কোনো আক্রমণ থেকে কলম্বিয়াকে রক্ষা করার প্রতিশ্রুতিও দেন তিনি। আমি কলম্বিয়ার জনগণ ও সেনাবাহিনীকে আমাদের সাথে এক হয়ে সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানাচ্ছি। আমি স্পষ্ট করে বলতে চাই, কলম্বিয়া কখনো আক্রমণের শিকার হলে ভেনেজুয়েলা যে কোনো সহায়তা দিয়ে পাশে দাঁড়াবে। তবে ভেনেজুয়েলার সাথে একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান প্রত্যাখ্যান করেছে কলম্বিয়া। সার্বভৌম সম্মতি ছাড়া জোট গঠন কলম্বিয়ার স্বায়ত্তশাসনকে লঙ্ঘন করবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। জনপ্রিয় সার্বভৌমত্বের মাধ্যমে কেবল একত্রিত হওয়া সম্ভব। যতক্ষণ তা না হচ্ছে, কেউ অন্য দেশের সেনাবাহিনীকে আদেশ দিতে পারে না। আমি ভেনেজুয়েলার সেনাবাহিনীকে আদেশ দিতে পারি না, তারাও কলম্বিয়ার সেনাবাহিনীকে আদেশ দিতে পারে না। এদিকে পানামা থেকে ভেনেজুয়েলায় স্বেচ্ছাসেবী প্রত্যাবাসন কর্মসূচি শুরু হতে যাচ্ছে। আগামী সোমবার 70 জন অভিবাসীকে নিয়ে একটি ফ্লাইট কারাকাসের উদ্দেশ্যে রওনা দেবে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকার সবাইকে ধন্যবাদ।